আগামীকাল ঘোষণা করা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে রাষ্ট্রীয় গণমাধ্যমে। রায় নারী হিসেবে শেখ হাসিনার কোনো অনুকম্পা পাওয়ার আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। সর্বোচ্চ শাস্তি কামনার পাশাপাশি দোষীদের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারকে দেওয়ার আবেদন করেছে প্রসিকিউশন। SM আরিফের রিপোর্টে বিস্তারিত। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে। পরে চৌধুরী মামুন মামলার রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন। দীর্ঘ 5 মাসের বেশি সময় বিচারিক কার্যক্রম শেষে সোমবার ঘোষণা করা হবে এই মামলার রায়, যা সরাসরি দেখানো হবে রাষ্ট্রীয় গণমাধ্যমে। এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে 5টি অভিযোগ আনা হয়েছিল, প্রসিকিউশন 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের। শুধু তাই নয়, এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে, শহীদ আছে, আহত পরিবার আছে, তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সাজা হলেও কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকরের নজির নেই। তবে অপরাধের মাত্রা বিবেচনায় শেখ হাসিনার সর্বোচ্চ সাজা এবং তা কার্যকর হবে বলে প্রত্যাশা প্রসিকিউশনের। জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে, কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে। এই রায় দেয়াকে কেন্দ্র করে একদিন আগে থেকেই কয়েক স্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে ট্রাইব্যুনাল এলাকায়। শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায়কে ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে তিনি জানিয়েছেন, ট্রাইব্যুনাল রায় যাই দিক তা কার্যকর হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। এরপরেও আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটতে পারে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। প্রশাসনের কাছে হলো ইলেকশনটা যেন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর হয়, এটার জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করা। তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু এই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে এবং নিচ্ছে, এই দুটোই তারা করে দিচ্ছে এবং আমি আশা করব যে এই ইলেকশনটা খুব ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর হবে। ছাত্র গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ছাত্রশক্তি। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC সহ বিভিন্ন এলাকায় মশাল মিছিল করে দলটি। এ সময় মিছিলকারীরা শেখ হাসিনার শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। ভবিষ্যতে কেউ যেন আর স্বৈরাচার হয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান নেতারা। এনসিপির ছাত্র সংগঠন হিসেবে পরিচিত ছাত্রশক্তির ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতারা মশাল হাতে মিছিলে যোগ দেন। এদিকে আগামীকাল শেখ হাসিনা সহ 3 জনের রায় ঘোষণাকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকায় শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। তবে কেউ জনগণের জানমালের ক্ষতি করতে আসলে শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছে ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন শিমুল খান। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। যদিও গত কয়েকদিন ধরে বিভিন্ন নাশকতা, বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা জনমনে আতঙ্ক ছড়িয়েছে।
আগামী 17 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতা প্রতিহত করতে নেওয়া হয়েছে নিরাপত্তার ছক। যদিও রায়ের আগের দিন থেকেই শাটডাউন কর্মসূচি দিয়ে রেখেছে আওয়ামী লীগ। কর্মসূচি ঘিরে ককটেল হামলা ও আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি প্রতিরোধে রাজধানী জুড়ে প্রশাসনের বিশেষ নিরাপত্তা রয়েছে। জনগণের জানমালের ক্ষতি করতে আসলে শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। 17 তারিখ বলতে কথা নাই, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং নগরবাসীর জানমাল নিরাপত্তা রক্ষার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি এবং সেই অনুযায়ী আমাদের নিরাপত্তা পরিকল্পনাটা সাজানো থাকে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ তার সকল রিসোর্সেস এবং জনবল ব্যবহার করে জনগণের পাশে থাকবে। এই ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না। কার্যক্রম নিষিদ্ধ কোনো দল বা সংগঠন যদি কোনো তৎপরতা চালানোর চেষ্টা করে সেটাও আমরা বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। শেখ হাসিনার রায়কে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে গুজব ও বিভিন্ন কর্মসূচির নামে উস্কানিমূলক পোস্ট। শিমুল খান, মাইটিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দলীয়ভাবে আচরণবিধি প্রতিপালনের আহ্বান জানিয়ে সিইসি বলেন, খুব শিগগিরই নির্বাচনের মুখোমুখি হবে কমিশন, তাই সামনের নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা দরকার। সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শিমুল খান। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে সংলাপের অংশ হিসেবে ধারাবাহিকভাবেই সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি সহ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে ইসি। এর এই ধারাবাহিকতায় সকাল ও বিকেলে 2 পর্বে 12টি দলের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন। সকালে সংলাপে অংশ নেয় গণফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি এবং বাংলাদেশ জাতীয় পার্টি। শুরুতেই বাগড়া ইসলামী ঐক্যজোট দলের 2 দাবিদার নিয়ে, পরে কমিশনের আমন্ত্রণপত্র দেখে অন্য দাবিদার গ্রুপকে সংলাপ থেকে বের করে দেন ইসি সচিব। সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা বলেন, গণভোট যেন শেষ পর্যন্ত হাস্যকর কিছুতে পরিণত না হয়, সেই হিসেবে ইসি সহ সংশ্লিষ্টদের লক্ষ্য রাখতে হবে। নানান কারণে আমরা ডিসেম্বরে করতে পারি না, এখন ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে এবং একটা গণভোট হবে। এখন গণভোট নিয়ে অনেক কথাবার্তা আছে, কিভাবে হবে, এটাকে আরো কিভাবে গ্রহণযোগ্য করা যায়, একটা সাংবিধানিক সংস্কারের বিষয় আছে, এটাকে প্যাকেজ করা গেলা হচ্ছে সরকার। আপনাদের নিশ্চয়ই সরকারের সাথে আলোচনা হবে। এই ধরনের প্যাকেজে যদি নির্বাচন হয় আনা করবে, আমি বলি এটা অকার্যকর হয়ে যাবে। যদি নির্বাচন সুষ্ঠু না হয়, কালো টাকা, ক্ষমতার দাপট, বেশি শক্তি ও প্রশাসনিক প্রভাব ভোট নির্ধারণ করে, তাহলে রাষ্ট্র ক্ষমতায় আসে এমন মানুষ যারা জনগণের নয়, দলীয় স্বার্থ রক্ষা করে। জনগণের ভোটাধিকার যেন কার্যকরভাবে প্রয়োগ হয়, সকল দলের জন্য রাজনৈতিক মত সমান থাকে, নির্বাচন দেশ যেন পুনরায় সংঘাতে না জড়ায়, এ দায়িত্ব নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠান। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, সকলের সহযোগিতা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, তাই আচরণবিধি মেনে চলার তাগিদ দেন তিনি। নির্বাচন কমিশনের আমার সহকর্মী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত, বিভিন্ন দলের প্রতিনিধিত্বকারী জাতীয় নেতৃবৃন্দ ও কনফারেন্স রুমের বাইরে উপস্থিত আমাদের মিডিয়ার সহকর্মীবৃন্দ, ওদেরকে আমরা সহকর্মী বলে ভাবি, কারণ ওরা আমাদের এখানে সারাদিন থাকে এবং এক কোঅপারেট উইথ আস। আমাদের মেসেজটা আপনাদের কাছে পৌঁছায় আমাদের মিডিয়ার ভাইয়েরা, এবং আমরা কৃতজ্ঞ যে তাদের কাছে তারা সবসময় কোঅপারেশন পাই। শিমুল খান, মাইটিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক হতাশা ও অনিশ্চয়তার মধ্যেও নির্বাচন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, কিন্তু কিছু রাজনৈতিক দল বিভিন্ন দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চায়। জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি সব কথা বলেন। শেখ হাসিনার রায় নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাইলে তার রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ইউসুফ আলীর রিপোর্টে বিস্তারিত।
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক হতাশা ও অনিশ্চয়তার মাঝেও আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটি ভণ্ডুল করতে ষড়যন্ত্র করছে একটি মহল। সম্ভাবনা দেখা দিয়েছে যে ২৬ ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে। তিনি বলেন, ফেসিবাদের বিচার যাতে সম্পন্ন করা না যায় সেই লক্ষ্যে পরিকল্পিত নীল নকশা প্রস্তুতের অপচেষ্টা চলছে। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো ওইটা বড় কোনো অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। এদিকে পটুয়াখালীতে বৃদ্ধ আব্দুল গনি জমাদ্দার ও মমতাজ বেগম দম্পতিকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আইনি ভিত্তি ছাড়া কোনো কাজ করলে তা সমালোচিত হবে। একটি নিরপেক্ষ সরকার কিছুদিনের জন্য তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায়। কোনো রাজনৈতিক দল এটাকে আরও জটিল করে দিলেন। পিআর পদ্ধতি, তারপরে গণভোট আগে পরে। এখন নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন যে গণভোটের কোনো আইনি ভিত্তি নেই। আইনি একটা স্যাংশন ছাড়া আপনি যখন কোনো একটা আইনি কোনো কাজ করতে যাবেন, সেইটার যদি আবার আইনি ভিত্তি না থাকে তাহলে তো এটা ভবিষ্যতের জন্য সংকট তৈরি করে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রশাসনের সাম্প্রতিক রদবদল একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন সলা পরামর্শের ভিত্তিতে করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারকে গণভোট নিয়ে জনমনের সংশয় দূর করার আহ্বানও জানান গোলাম পরোয়ার। আরও জানাচ্ছেন ইলিয়াস মাতবর। রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আন্দোলনরত ৮ দলের বৈঠক শেষে এই সংবাদ সম্মেলন। জাতীয় নির্বাচনের আগেই গণভোট তারিখ ঘোষণা করার প্রয়োজন ছিল। গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জনমনের সংশয় তৈরি হয়েছে উল্লেখ করে সরকারকে এই সংকট নিরসনের আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা একই দিনে ভোট একথা বলার কারণে যে সংশয়, তা সরকারকে দূর করতে হবে। সংস্কারে গৃহীত সব বিষয়গুলোকে অতি সহজ করে ভোটারদের কাছে, দেশবাসীর কাছে সরকারকেই পেশ করতে হবে। নিয়োগ ও বদলির কারণে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে বলে জানান জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ডিসি, ইউনো, পুলিশ কর্মকর্তাদের যখন তখন এই এক সপ্তাহের মধ্যে নানান জায়গায় রদবদল শুরু হয়েছে। এটা লেভেল প্লেইং ফিল্ড, মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি আমাদের ৫ দফার অন্যতম দাবি, সেটা ভঙ্গ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য গণভোট সহ ৫ দাবিতে জামাত সহ ৮ দলের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। আমাদের আজকের ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দে আলোচনায় এটাও এসেছে যে আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি, আংশিক পূরণ হয়েছে, সেই দাবির সংগ্রামে রাজপথে ৮ দলের কর্মসূচি ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে জন আকাঙ্ক্ষার আংশিক পূরণ হয়েছে বলে মনে করছেন ৮ দলের নেতারা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। রাজধানীর রায়ের বাজারে গণকবরে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম ৫ ডিসেম্বর দেশে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করতে এসে তিনি কথা জানান। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক টিম দেশে আসবে।
শহীদদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া 7 ডিসেম্বর শুরু হবে। রায়ের বাজারে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। আগামী 5 ডিসেম্বর আন্তর্জাতিক ফরেন্সিক এক্সপার্টরা বাংলাদেশে আসবেন এবং আশা করা যাচ্ছে যে 7 ডিসেম্বর থেকেই এই গণকবরে যারা আছেন, যে শহীদরা আছেন, তাদেরকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এখানেই অস্থায়ী মর্গ স্থাপন করে সিআইডি মূলত এটা বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে। বেদখল হয়ে যাওয়া অবৈধ স্থাপনা পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিয়ম মেনে চললে পরিবেশ দূষণের হাত থেকে দেশকে রক্ষা করা যাবে। পূর্ত ভবনে গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত গ্রিন প্রকিউরমেন্ট, পরিবেশ ব্যবস্থাপনা ও গ্রিন বিল্ডিং শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন। জেলাগুলোতে যদি এই প্রধান প্রতিষ্ঠানগুলোতে সার্ভিস দেওয়ার জায়গায় থাকতে পারি, তাহলে কিন্তু এক ধাপ কাজ এগিয়ে যাবে। নতুন ভবনের ক্ষেত্রে অবশ্যই সেটা গ্রিন বিল্ডিংস, গ্রিন কনসেপ্টস এগুলো কাজে লাগানো, এবং অবশ্যই যেন সমস্ত বেদখল হয়ে যাওয়া ওয়াটার বডিজ এবং গ্রিনারিজ আমরা পুনরুদ্ধার করে নাগরিক সেবা নিয়োজিত করতে পারি। আমরা তো বাঙালি, আইন মানার থেকে কেমন করে ওটা পাশ কাটিয়ে যাওয়া যায় ওই নিয়মগুলো আমরা বেশি ভালো জানি। তো ওইটা যেন আমরা না করি। এখানে সরকারের নীতিতে এবং নির্দেশনায় আমি মনে করি যে পরিবর্তন আনা দরকার। ইট, বালু, সিমেন্ট পরিবহন করবেন আর আপনি বলবেন যে আপনি বায়ু দূষণ কমান, এটা ভাই সম্ভব হবে না। আপনাকে এই জিনিসগুলো থেকে এক ফর্ম থেকে আরেক ফর্মে যেতে হবে। জাতীয় নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্ত ইতিবাচক হলেও গণভোটের জন্য উত্থাপিত বিষয়াবলীর উপর একটি শব্দে মতামত প্রদান অস্বাভাবিক ও ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক বৈঠকে যেভাবে আলোচনা হয়েছে, জুলাই সনদ সংক্রান্ত আদেশে তার প্রতিপালন ঘটেনি। এটা আবার নতুন সংকট তৈরি করেছে বলেও মন্তব্য করেন সাইফুল হক। গণভোটের প্রশ্ন বা বিষয়বলী উত্থাপনের কারণে যদি গণভোট না জয়যুক্ত হয় তখন কি হবে? আমরা স্পষ্টভাবে মনে করি জুলাই সনদকে এ ধরনের ঝুঁকির মধ্যে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তা হবে আত্মঘাতী। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে সংবিধান সংশোধনের যেসব বিষয়ে সকল দলের মতৈক্য রয়েছে, কেবল সেসব বিষয়ে গণভোট অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বাকি বিষয়সমূহ পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের উপরে ছেড়ে দেওয়া দরকার। সারা দেশে গত 24 ঘন্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 1139 জন। নতুন মৃত্যু নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 336 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যুর পাশাপাশি হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1139 জন। হাফ ভাড়া নিয়ে ছাত্র ও বাস শ্রমিকদের সাথে সংঘর্ষের জেরে বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে রাজধানী সহ সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকাল থেকেই নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কোনো গন্তব্যের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়নি। শনিবার সন্ধ্যায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাস ভাঙচুর হয়। একই সময় বাসের কাউন্টারও ভাঙচুর করা হয়। এ সময় ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের নতুল্লাবাদ টার্মিনাল এলাকায় 2 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হলেও বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছে, হাফ ভাড়া দেওয়ার সময় বাসের সুপারভাইজার অশালীন আচরণ করে। এ নিয়ে তাদের মধ্যে তর্কের এক পর্যায়ে তাদের উপর হামলাও করা হয়। আর বাস মালিকরা দাবি করেছেন প্রায় 200 বাস ভাঙচুর করা হয়েছে। বিক্ষোভ মিছিলে হাজারো জনতার উপস্থিতি কিংবা রাজপথ বন্ধ করে ভাঙচুর, জ্বালাও পোড়াও না করলে সাধারণত দাবি আদায়ের আন্দোলনে উঠে আসে না গণমাধ্যমে। ফলে এমন অনেক ক্ষুদ্র প্রতিবাদী কর্মসূচি থেকে যায় জনগণের অলক্ষ্যে। আর তাই তো দিনের পর দিন দাবি আদায়ের কথা তুলে ধরছেন জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্টে।
দেশের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের দাবি আদায়ের অন্যতম কেন্দ্রস্থল রাজধানীর জাতীয় প্রেস ক্লাব, কিন্তু অধিকার আদায়ের সেই তীর্থস্থানটি এখন যেন পরিণত হয়েছে মানবতর জীবনযাপনের কেন্দ্রস্থলে, যেখানে এক টুকরো আশাকাঙ্ক্ষা কিংবা এক টুকরো স্বপ্ন পূরণে তারা দিনের পর দিন, এমনকি মাসের পর মাস সড়কের পাশে এভাবেই শুয়ে বসে পার করছেন অধিকার আদায়ের প্রশ্নে। এখানে সরকারি চাকরির জাতীয়করণ, বেতন, পে স্কেল বাস্তবায়ন ও অন্যান্য সুযোগ সুবিধা আদায়ের জন্য এই স্থানটিতে থেমে নেই দীর্ঘ অবস্থান কর্মসূচি ও মানববন্ধনও। আজকে 34তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান ধর্মঘট পালন করতেছি। আমাদের দাবি, আমাদের বেতন ভাতার ব্যবস্থা করে দিলে আমরা চলে যাব, আর যদি বেতন ভাতার ব্যবস্থা না করে তাহলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে আমাদের এটাই বাড়ি, এটাই ঘর, এটাই সব। চলতি মাসের 9 তারিখ থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে বাধ্য হই। যতদিন নাগাদ আমাদের জাতীয়করণ ফিরিয়ে না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা এই লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব। শুধু তাই নয়, দেশের মাদ্রাসা শিক্ষক সমাজের পাশাপাশি জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট করছে দেশের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরাও। আজকে 21তম দিন এখানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। সারা বাংলাদেশে 1772টা প্রতিবন্ধী স্কুল এমপিওভুক্তির দাবিতে এটা আমাদের 23তম আন্দোলন। এমপিও এবং প্রজ্ঞাপন ছাড়া আমরা ঘরে ফিরবো না, এখানেই আমরা লাশ হতে এসেছি যদি না এমপিও না পাই। অপরদিকে এক নীরব প্রতিবাদের ভাষা সম্বলিত ব্যানার দেয়ালে সাটিয়ে পরিবেশ, নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষায় এখানে আবার প্রতীকী অনশন করেন কেউ কেউ। আগামী যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, যেই দলই হোক, স্বতন্ত্র প্রার্থী হোক, দলের মধ্যে হোক, যেই প্রার্থী হোক, তারা যাতে পরিবেশ, নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষার অঙ্গীকারটা করে, এইটাই আমার চাওয়া। তারা বলছেন, যে লক্ষ্য নিয়ে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ, সেই লক্ষ্য বাস্তবায়নে তাদের দাবিগুলো সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারের মধ্যে অন্তর্ভুক্ত থাকাটা এখন সময়ের দাবি। জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত বিভিন্ন শ্রেণী ও পেশার এসব মানুষ বলছেন, এখন সময় এসেছে অধিকার আদায়ের। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।